এই হরেন্দা, এক কাপ চা দাও তো দেখি। গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক গাদা খাতা দেখতে দেখতে চোখের মাথা একেবারে নষ্ট হওয়ার জোগাড়। ভবতোষ মাস্টার চশমাটা খুলে শার্টের খুঁটে মুছতে মুছতে চায়ের দোকানে বেঞ্চিতে বসলেন। দোকানের ঝাঁপ অর্ধেক নামানো, ভেতরে টিম টিম করে জ্বলছে একটা হ্যাজাক লাইট। হরেন্দা চায়ের ছাকনিটা ধুতে ধুতে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মাস্টার মশাই, ঘড়ির দিকে নজর আছে? একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, রাত 11টা বাজতে চলল। আজ কিন্তু আবার অমাবস্যা। এই রাতে এত দেরি করাটা কি আপনার ঠিক হলো? অমাবস্যা তো হরেন্দা, তুমিও? হ্যাঁ, অমাবস্যা তো চাঁদের একটা স্বাভাবিক অবস্থান মাত্র। চাঁদ, পৃথিবী আর সূর্য একটা ভৌগোলিক ব্যাপার। আর এর মধ্যে ভয়ের কি আছে? হ্যাঁ, শোনো শোনো, বিজ্ঞানের যুগে বসে এইসব ভূত পেতনির গল্প আর মানায় না, বুঝলে? দোকানের এক কোণে বসে বিড়ি টানছিল গ্রামের পুরনো চৌকিদার রহমত। সে উঠে এসে ভবতোষের সামনে দাঁড়ালো। বিজ্ঞানের কথা আমরা গরিব মানুষ অত বুঝি না মাস্টারমশাই, তবে এইটা বুঝি, দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা আপনার ওই বইয়ের পাতায় লেখা থাকেনি গো। তা আজ রাতে কি আপনি ওই ওই বাঁশবাগানের শর্টকাট রাস্তাটা ধরে বাড়ি যাবেন? তাছাড়া আর উপায় কি রহমত? সদর রাস্তা দিয়ে গেলে তো সেই 3 কিলোমিটার ঘুরে যেতে হবে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আর এই সাইকেলে প্যাডেল ঘোরাতে ভাল লাগে না ভাই। ওই বাঁশবাগানের ভেতর দিয়ে গেলে তো 10 মিনিটের রাস্তা, সোজাসুজি একেবারেই তাঁতিপাড়া। শরীর টানুক আর না টানুক, আজ কিন্তু ওই বাঁশবাগানের পথ মারাবেন না মাস্টার। বাতাসের গুমট ভাবটা দেখেছেন? আজকে রাতটা একেবারেই সুবিধের নয় গো। আপনি বরং সদর রাস্তা দিয়ে যান না, আপনি বরং সদর রাস্তা দিয়েই যান। আমি না হয় সাইকেলের পিছনে পিছনে কিছুটা রাস্তা এগিয়ে দিয়ে আসছি। আরে না না, তুমি কেন খামোখা কষ্ট করবে? আর ভয়টাই বা কিসের? হ্যাঁ, আমি তো এই 15 বছর ধরে এই রাস্তা দিয়েই যাতায়াত করছি। কই একটা মরা শিয়াল ছাড়া আজ পর্যন্ত আমি তো কিছু দেখলাম না। ভবতোষ, রহমত কিন্তু খুব একটা ভুল কথা বলছে না ভাই। 10 বছর আগে ঠিক এইরকম একটা অমাবস্যার রাতে আমাদের গ্রামের ওই পরাণের বউ বাঁশবাগানের মাঝখানের ওই পুরনো কড়ই গাছটায় গলায় দড়ি দিয়ে কিন্তু ঝুলে পড়েছিল। তোমার মনে নেই? হ্যাঁ, তারপর থেকে তো আমরা ওই বাঁশবাগানের ভেতরের রাস্তা দিয়ে আর কেউ হাঁটি না। তোমাকেও বলছি, তুমি এত রাতে যেও না ভাই ওইদিকে। কি যে বলো না তুমি! হরানের বউ মরেছে 10 বছর হয়ে গেল। এর মধ্যে কত লোক ওই রাস্তা দিয়ে গেল, কারো কিচ্ছু হলো না। আর ভূত এসে ধরবে কিনা আমাকে? হ্যাঁ, মরা মানুষ কি কখনো ফিরে আসে হরেন্দা? মানুষের মৃত্যু হলে শরীরের সব কোষে অক্সিজেন যাওয়া বন্ধ করে দেয়, ব্রেন ডেড হয়ে যায়, ব্যাস ওইখানেই সব শেষ। আত্মা বা ভূত বলে কিচ্ছু হয় না। এসব মানুষের মনের ভুল, অপটিক্যাল ইলিউশন। অন্ধকারে গাছপালাকে দেখে মানুষ ভূত ভাবে। আপনাদের সাথে কথায় তো আর আমরা পারবো না মাস্টারমশাই, আপনি শিক্ষিত মানুষ। তবে কিনা সাবধানে যাবেন। এই সাথে দেশলাই আর টর্চটা ঠিকঠাক আছে তো? সব আছে, টর্চ লাগবে না। আমার এই সাইকেলের ডাইনামোটা খুব ভালো আলো দেয়। আচ্ছা চলি গো হরেন্দা। ভবতোষ সাইকেলের কেরিয়ারে খাতার বান্ডেলটা শক্ত করে বাঁধলেন। তারপর সাইকেলে উঠে প্যাডেল মারলেন। গঞ্জের পাকা রাস্তা ছাড়িয়ে সাইকেলটা কাঁচা মেঠো পথে নামতেই চারপাশের পরিবেশটা একদম বদলে গেল। দোকানের ওই আলোটুকুও যেন অনেক দূরের কোনো গ্রহের আলো বলে মনে হচ্ছে। ঘুটঘুটে অন্ধকার। ডাইনামোর আলোটা সাইকেলের চাকার সাথে সাথে ঘুরছে, আর একটা হলুদ আলোর রেখা সামনের এবড়ো খেবড়ো রাস্তার ওপর পড়ছে। রাস্তাটা একেবারে জনশূন্য।
সাইকেলের টায়ারের নিচে শুকনো পাতা ভাঙার শব্দ আর ডাইনামোর এক টানা ঘৌ আওয়াজ ছাড়া চড়াচড়ে আর কোনো শব্দ নেই। ভবতোষ প্যাডেল চালাতে চালাতে নিজের মনেই কথা বলতে শুরু করলেন। রহমান লোকটা বড্ড ভীতু। এই সামান্য বাঁশবাগান নিয়ে এত বছর ধরে একটা কিরকম কুসংস্কার জিগিয়ে রেখেছে গ্রামের মানুষগুলো। পরাণের বউ মারা গেছে, তাতে আমার কি? আমি তো আর তাকে মারিনি। আসলে মানুষ ভয় পেতেই ভালোবাসে। গ্রামের সীমানায় ঢোকার ঠিক মুখটাতেই একটা বিশাল বড় তেঁতুল গাছ। গাছটা পার হতেই ভবতোষ ব্রেক কষলেন। রাস্তার মাঝখানে ডাইনামোর আলোয় একটা কুকুর দাঁড়িয়ে আছে। আরে ল্যাংচা, তুই এত রাতে এখানে কি করছিস? ল্যাংচা একটু এগিয়ে এসে লেজ নাড়ল। ভবতোষ সাইকেল থেকে নেমে ল্যাংচার মাথায় হাত বুলিয়ে দিলেন। আহাগো, কিরে বাপ, তোর না গায়ে খুব জ্বর? এই তো সেদিন তো রক্ত পরীক্ষা হলো, ডাক্তার বললো না তোর হাই ফিভার? হ্যাঁ, 28 দিনের কড়া ওষুধের কোর্স চলছে, আর তুই এত রাতে রাস্তায় হাওয়া খেতে বেরিয়েছিস? কিরে এই, বাড়িতে তোর মা তোকে খুঁজছে নিশ্চয়ই। চ চ চ চ চ, তোর শরীরটা এমনি দুর্বল হয়ে আছে। ল্যাংচা একটা ছোট্ট করে শব্দ করল, কিন্তু সে বাড়ির দিকে পা বাড়ালো না। উল্টে সে সামনের ঘন অন্ধকার বাঁশবাগানটার দিকে মুখ করে দাঁড়িয়ে নিচু গলায় গোঁ গোঁ করে ডাকতে শুরু করলো। তার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। কি হলো রে ল্যাংচা? আরে বাঁশ বাগানের ভেতরে কি দেখছিস? ওই রে, শেয়াল নাকি? ওই বাগানের ভেতর শেয়াল ছাড়া আর কি বা থাকবে? আচ্ছা তুই বরং বাড়ি যা, আমি পেছন পেছন আসছি। যা যা যা, দৌড় লাগা, ওই যা। ল্যাংচা কিছুতেই নড়তে চাইল না। সে এবার জোরে জোরে ঘেউ ঘেউ করে উঠল বাঁশবাগানটার দিকে তাকিয়ে। ভবতোষ একটু বিরক্ত হলেন। আহা কি মুশকিল! এই ল্যাংচা, যা বাড়ি যা, বাড়ি যা বলছি। এই এই ল্যাংচা, বাড়ি যা, বাড়ি যা বলছি। এখানে দাঁড়িয়ে চাচাবি না একদম। এমনিতেই চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। ল্যাংচা এবার ভবতোষের প্যান্টের খুঁটটা দাঁত দিয়ে চেপে ধরে উল্টো দিকে টানার চেষ্টা করল। তার হাবভাব দেখে মনে হচ্ছে সে কিছুতেই ভবতোষকে ওই বাঁশবাগানের ভেতর ঢুকতে দেবে না। ভবতোষ একটু অবাক হলেন। আরে 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 ছাড়! আরে প্যান্টটা ছিঁড়বি নাকি? বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু তুই ল্যাংচা। আরে তুই কি রহমতের কথা শুনলি নাকি রে, যে আমাকে ওই রাস্তায় যেতে বারণ করছিস? হ্যাঁ, কুকুরদের আবার ভূতের ভয় কিসে আমি জানি না। দূর দূর দূর। আরে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আরে বাড়ি গিয়ে আমাকে আবার কালকের পরীক্ষার প্রশ্নপত্রগুলো বানাতে হবে। আরে ছাড় আমায়। ভবতোষ জোর করে প্যান্টটা ছাড়িয়ে নিয়ে সাইকেলে উঠে বসলেন। ল্যাংচার এগোলো না। সে ওই তেঁতুল তলায় দাঁড়িয়েই এক টানা করুণ সুরে ডাকতে লাগলো। ভবতোষ প্যাডেল মারতে মারতে বললেন, এই কুকুরগুলো রাতের বেলা এইভাবে ডাকলেই মানুষ ভাবে কি না কি হয়েছে। আরে কুকুরের ডাকার সঙ্গে তো বিপদের কোনো সম্পর্ক নেই। এরা তো নিজেদের প্রজাতির সাথে যোগাযোগ করার জন্যই এইভাবে ডাকে। সাইকেলটা বাঁশবাগানের ভেতর ঢুকে পড়ল। দুপাশের বিশাল বিশাল বাঁশঝাড়গুলো যেন একে অপরের ঘাড়ের ওপর ঝুঁকে পড়ে একটা সুড়ঙ্গ তৈরি করেছে। আকাশের একটা তারাও দেখার উপায় নেই। বাতাসটা এখানে অদ্ভুতভাবে ঠান্ডা। ভবতোষ বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে লাগলেন। জায়গাটা কি ঠান্ডা? এই জায়গাটা এত ঠান্ডা হওয়ার পেছনে কারণটা কি? ইন্টারেস্টিং। বাঁশ গাছগুলো এত ঘন হয়ে আছে যে দিনের বেলাতেও এখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, ফলে মাটি সারাক্ষণ স্যাঁতস্যাঁতে থাকে। ইভাপোরেশনের কারণেই হয়তো টেম্পারেচার সবসময় বাইরের থেকে 2-3 ডিগ্রি কম থাকে এখানে। আচ্ছা, এ তো সিম্পল ফিজিক্স। হঠাৎ করে সাইকেলের ডাইনামোর আলোটা কাঁপতে শুরু করলো। আলোটা একবার নিভছে, একবার জ্বলছে। আহা কি বিপদ! এই সময় আবার আমার ডাইনামোটা বিগড়ালো নাকি? দূর 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 দূর, সব জিনিস আজই খারাপ হওয়ার আছে। এই তারটা বোধহয় লুজ হয়ে গেছে, দেখি তো একবার। বাতাসে বাঁশে বাঁশে ঘষা লেগে একটা এক টানা তীক্ষ্ণ আওয়াজ হচ্ছে। ক্যাচ ক্যাচ ক্যাচ। ঘর্ষণ, ফ্রিকশন।
দুটো বাঁশ যখন হাওয়ায় একে অপরের সাথে ঘষা খায় তখন ফ্রিকশনের জন্যই এই ধরনের হাই পিচ সাউন্ড তৈরি হয়। এর মধ্যে কোনো অতিপ্রাকৃত ব্যাপার নেই। বাগানের ঠিক মাঝামাঝি আসতেই ভবতোষের সাইকেলের চাকাটা হঠাৎ একটা বড় গর্তে পড়ে লাফিয়ে উঠল। তিনি কোনো মতে টাল সামলালেন, কিন্তু ডাইনামোর আলোটা এবার পুরোপুরি নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার চারপাশ। ভবতোষ সাইকেল থেকে নামলেন। দূর ছাই, এবার তারটা ছিঁড়েই গেল মনে হয়। হ্যাঁ, ডিসলাইটটা পকেটেই আছে, ওটা জ্বালিয়ে অন্তত রাস্তাটা দেখে দেখে হেঁটে পার হতে পারবো। পকেট থেকে দেশলাই বের করে কাঠি জ্বালাবেন এমন সময় হুশ, একটা প্রবল ঠান্ডা হাওয়ার ঝলক ভবতোষের কানের পাশ দিয়ে বয়ে গেল। আর সেই হাওয়ার সাথে ভেসে এলো একটা শব্দ, কান্নার শব্দ। ভবতোষের হাতটা পকেটেই আটকে গেল। তিনি কান খাড়া করে শোনার চেষ্টা করলেন। হ্যাঁ, ভুল শোনেননি তিনি। টুকরে টুকরে কাঁদার আওয়াজ, একটা মেয়েলি গলা, খুব কাছ থেকেই আসছে আওয়াজটা। কেউ যেন বুক ফাটিয়ে কাঁদছে। কে? এই কে? কে ওখানে? ভবতোষের গলাটা একটু কেঁপে গেল। কান্নাটা থামল না, বরং আরো তীক্ষ্ণ, আরো করুণ হয়ে উঠল। ভবতোষ নিজেকে সামলে নিলেন। ভবতোষ, তুইও ভয় পাচ্ছিস? তোর মতো সায়েন্সের টিচার ভয় পাচ্ছে? ভয় পাওয়ার কিছু নেই। লজিক্যালি ভাব। হয়তো গাঁয়েরই কোনো মেয়ে, স্বামী হয়তো তাড়িয়ে দিয়েছে, তাই রাতে এখানে বসে কাঁদছে। হ্যাঁ, তাছাড়া আর কি বা হবে? আমার কি একবার এগিয়ে গিয়ে দেখা উচিত? একজন বিপদে পড়েছে আর আমি ভূত ভেবে পালিয়ে যাব? না, আমি তো আর এই গ্রামের লোকগুলোর মতো অশিক্ষিত মূর্খ নয়। আমার পেটে বিদ্যা আছে, আমি শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের এই কাজ হতে পারে না। পকেট থেকে কাঁপা কাঁপা হাতে দেশলাইয়ের বাক্সটা বের করলেন ভবতোষ। একটা কাঠি জ্বালালেন। কাঠির হলুদ আলোয় তিনি দেখলেন রাস্তা থেকে একটু দূরে পুরনো করই গাছটার নিচে কে যেন বসে আছে। মাটিতে বসে একটা মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পরনে একটা লাল পাড় সাদা শাড়ি, তবে শাড়িটা বড্ড পুরনো আর নোংরা। মাথার রুক্ষ চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে। মহিলা পিছন ফিরে বসে আছে। ভবতোষ সাইকেলটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে এক পা করে এগিয়ে গেলেন। কে মা তুমি? এই মাঝরাতে, এই অমাবস্যার অন্ধকারে জঙ্গলের ভেতর একা একা বসে কাঁদছ কেন? বাড়ি কোথায় তোমার? আমাকে দেখে তুমি ভয় পেও না। আমি ভবতোষ মাস্টার, ওই তাঁতিপাড়া স্কুলে, ওখানেই আমি পড়াই। মহিলা কোনো উত্তর দিল না। তার কাঁধ দুটো কান্নার চোটে ফুলে ফুলে উঠছে। কি হলো, কথা বলছো না কেন? কেউ কি কোনো ক্ষতি করেছে তোমার? স্বামী মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে? তুমি আমাকে বলতে পারো, কিন্তু আমি কাল সকালেই পঞ্চায়েতে গিয়ে এর একটা বিহিত করব। দরকার হলে আমি পুলিশ ডাকবো। আচ্ছা, তুমি কি ওই পরাণের বাড়ির কেউ হও? দেশলাইয়ের কাঠিটা নিভে গেল। ভবতোষ আরেকটা কাঠি জ্বালালেন। দেখো, এইভাবে কাঁদলে তো আমি কিচ্ছু বুঝতে পারবো না। আর এই জঙ্গলটা রাতের বেলা মোটেও কিন্তু নিরাপদ নয়। এখানে সাপ খুব থাকতে পারে। তুমি চলো, তুমি আমার সাথে চলো। আমার বাড়িতে আজ রাতটা না হয় তুমি থাকবে। আমার স্ত্রী আছে বাড়িতে, তার কাছে তুমি সব খুলে বলো, কেমন? সে খুব ভালো মেয়ে, সে তোমার কথা শুনবে, দেখবে তোমার সব যত্ন নেবে। কাল সকালে তোমার বাড়ির লোককে ডেকে আমরা এর বিচার করব, কেমন? কান্নাটা হঠাৎ থেমে গেল। বাঁশবাগানের ওই হাড় হিম করা নিস্তব্ধতার মধ্যে মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর খুব ধীর গতিতে ভবতোষের দিকে পেছন ফিরেই ঘুরে দাঁড়াতে শুরু করলো। ভবতোষ একটু স্বস্তি পেলেন। যাক, এতক্ষণে কথা শুনলে তাহলে। কি নাম তোমার? আরে মুখটা এইদিকে ঘোরাও। চলো, আমার সাইকেলের পেছনে ব্যাগগুলো আছে। তুমি এই রডের ওপর বসতে পারো।
আমি হেঁটে হেঁটে সাইকেল টেনে নিয়ে যাব। মহিলা সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। দেশলাইয়ের আলোটা দপ করে জ্বলে উঠে নিভে যাবার ঠিক আগের মুহূর্তে ভবতোষ যা দেখলেন তাতে তার শির দ্বারা দিয়ে আক্ষরিক অর্থেই বরফের স্রোত যেন নেমে গেল। মহিলার শরীরে সবকিছু আছে, কিন্তু গলা থেকে ওপরের অংশটা, ওটা কোনো মানুষের মাথা নয়, কোনো মুখ নেই, চোখ, নাক, কান, ঠোঁট, ভ্রু কিচ্ছু নেই। শুধু চামড়ায় মোড়া একটা মসৃণ ফ্যাকাশে মাংসপিণ্ড, ঠিক যেন একটা কাঁচা আটার তালের মতো মাথাটা ঘাড়ের ওপর বসানো। ভবতোষের হাত থেকে দেশলাইয়ের বাক্সটা মাটিতে পড়ে গেল। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না, শুধু একটা অস্ফুট গোঙানি ছাড়া। তিনি এক পা করে পিছন দিকে হাঁটতে শুরু করলেন। তার বিজ্ঞানের সব সূত্র, লজিক সব যেন ওই মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল। মহিলাটা এবার এক পা করে এগিয়ে এলো ভবতোষের দিকে। তার সেই মুখবিহীন মাথাটা একটু একদিকে কাত হলো, যেন সে ভবতোষকে পর্যবেক্ষণ করছে। তারপর সেই মসৃণ মাংসপিণ্ডের ঠিক মাঝখান থেকে চিড়ে গিয়ে একটা বিরাট হাঁ তৈরি হলো। সেই হাঁয়ের ভেতরে সারি সারি ধারালো কালো দাঁত, আর সেই হাঁয়ের ভেতর থেকে বেরিয়ে এলো একটা কান ফাটানো বিকট অট্টহাসি। ভবতোষ আর এক মুহূর্ত দাঁড়ালেন না। তিনি এক লাফে সাইকেলের কাছে গিয়ে প্যাডেলে পা রাখলেন। ও ওটা 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 কি রে বাবা? হ্যাঁ, ভবতোষ প্রাণপণে প্যাডেল ঘোরাতে শুরু করলেন। সাইকেলটা একটু এগোতেই খট খটাং সাইকেলের চেনটা প্যাডেল থেকে ছিটকে বেরিয়ে গেল। প্যাডেলটা ফাঁকায় ঘুরে গেল। ওরে বাবা রে, এখন এই চেনটা পড়ার সময় হলো। বাবা, কি হবে এবার? হ্যাঁ, ল্যাংচা ল্যাংচা, কোথায় আছিস? আমায় বাঁচা। ভবতোষ সাইকেলটা ওখানেই রাস্তার ওপর আছড়ে ফেলে দিয়ে দৌড়তে শুরু করলেন। অন্ধকারের মধ্যে রাস্তা ঠিক যেন দেখা যাচ্ছে না। তিনি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, হাতের কোনোই ছিলে যাচ্ছে, আবার উঠে দৌড়চ্ছেন। পেছন থেকে ভেসে আসছে সেই বিভৎস অট্টহাসি, আর শুকনো পাতার ওপর দিয়ে খালি পায়ে দৌড়ে আসার খস খস শব্দটা ক্রমশ কাছে আসছে। ওটা ভবতোষকে তাড়া করেছে। তার মনে হচ্ছে ওই ধারালো নখওয়ালা বরফ ঠান্ডা হাতটা এই বুঝি তার ঘাড়ের ওপর এসে পড়ল। তিনি একবারও পেছন ফিরে তাকানোর সাহস পেলেন না। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনে শুধুই অন্ধকার আর অন্ধকার। হঠাৎ জঙ্গল শেষ হয়ে গেল। ভবতোষ ছিটকে বেরিয়ে এলেন বাঁশবাগান থেকে। সামনেই তাঁতিপাড়া, দূরে তার নিজের বাড়ির লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। ভবতোষ ছুটতে ছুটতে নিজের বাড়ির সদর দরজার সামনে এসে আছড়ে পড়লেন। দরজার কড়ায় পাগলের মতন ধাক্কা দিতে লাগলেন। গৌরী, দরজা খোলো গৌরী। ল্যাংচা, যে এতক্ষণ বাড়ির ভেতরেই অস্থির হয়ে ঘোরাঘুরি করছিল, সে ভবতোষের গলা পেয়ে ছুটে এলো। সে চিৎকার করে গেটের ফাঁক দিয়ে বাঁশবাগানের অন্ধকারের দিকে তাকিয়ে উন্মাদের মতো ঘেউ ঘেউ করতে লাগলো। তার ডাকে সারা পাড়ার কুকুর একসাথে ডাকতে শুরু করলো। ভবতোষের চিৎকারে তার বউ গৌরী হ্যারিকেন হাতে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। সদর দরজা খুলতেই সে দেখল ভবতোষ মাটিতে পড়ে হাঁপাচ্ছেন, সারা গায়ে ধুলোবালি, জামা ছেঁড়া। গৌরী ভয়ে কাঠ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। সে দ্রুত হাত বাড়িয়ে ভবতোষকে ভেতরের দিকে টেনে নিল। দরজাটা আটকাও গৌরী, দরজাটা আটকাও এক্ষুনি। ওই বাঁশবাগানে, ওই বাঁশবাগানে ওটা মানুষ নয়, ওটা মানুষ হতে পারে না। ওটা ওই পরাণের বউ। আমার পিছু নিয়েছে। আরে ভালো করে খিলটা আটকাও। গৌরী এক ছুটে গিয়ে সদর দরজার ভারী কাঠের পাল্লা দুটো টেনে বন্ধ করে দিল। তারপর শক্ত করে লোহার খিল তুলে দিয়ে ভবতোষের কাছে এসে বসল। তার চোখে মুখে চরম আতঙ্ক। ভবতোষ গৌরীর হাতটা খামচে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। আমার বিশ্বাস হয়নি গো গৌরী,
রহমত ভাই বলেছিল, হরেন্দা বলেছিল, আমি আমি কারো কথা বিশ্বাস করিনি। আমি আমি বিজ্ঞানের দোহাই দিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি 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 নিজের চোখে যা দেখলাম, ওর ওর কোনো মুখ ছিল না গো। হ্যাঁ, চোখ নেই, নাক নেই, শুধু শুধু একটা 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 মাংস তালের মাঝখানে বিরাট একটা হাঁ আর আর দাঁত। হ্যাঁ, আমার সাইকেলটা, ওই খাতাগুলো সব ওখানে পড়ে আছে। আমি আমি আর কোনোদিন ওই ওই রাস্তায় যাব না, কোনোদিন যাব না আর। গৌরী কোনো কথা বলল না। সে শুধু নিজের শাড়ির আঁচল দিয়ে ভবতোষের কপালের ঘাম মুছিয়ে দিল। তারপর তার মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও, আমরা ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছে তো, আর কোনো ভয় নেই। সে ভবতোষকে ধরে ধরে ঘরের ভেতর নিয়ে গেল। বাইরে ল্যাংচার ডাক তখনও থামেনি। সে সারা রাত ওই দরজার সামনে বসে বাঁশবাগানের অন্ধকারের দিকে তাকিয়ে গর্জন করে গেল, যেন সে পাহারায় আছে। পরদিন সকালে গ্রামের হাটে এই খবর রাষ্ট্র হয়ে গেল। ভবতোষ মাস্টারের মতো মানুষের এই অবস্থা দেখে সবাই তাজ্জব। সকাল 10টা নাগাদ গ্রামের মোড়ল রহমত চৌকিদার, হরেন্দা আর জনা 10 লোক লাঠি সোঁটা নিয়ে বাঁশবাগানে ঢুকল। ভবতোষ তখন জ্বরে পড়ছেন। তিনি বিছানা থেকে উঠতে পারেননি। তারা গিয়ে দেখল রাস্তার ঠিক মাঝখানে ভবতোষের হারকিউলিস সাইকেলটা পড়ে আছে, চেইনটা খোলা। আর সাইকেলের ঠিক ক্যারিয়ারের ওপর, যেখানে ভবতোষ স্কুলের খাতা বেঁধে রেখেছিলেন, সেখানে একটা নোংরা কাদামাখা লাল পাড় সাদা শাড়ির ছেঁড়া টুকরো শক্ত করে পেঁচানো আছে। রহমত শাড়ির টুকরোটা দেখে শিউরে উঠে হরেন্দার দিকে তাকালো। কাল রাতে আমি কি বলেছিলাম হরেন্দা? 10 বছর আগে পরাণের বউ এই শাড়ি পরেই তো ওই কড়ই গাছে ঝুলছিল। মাস্টারমশাই যে কাল রাতে প্রাণটা হাতে নিয়ে ফিরে আসতে পেরেছেন, এই অনেক। বিজ্ঞান দিয়ে সব কিছুর ব্যাখ্যা হয় না। বাঁশবাগানের পাতাগুলোর ভেতর দিয়ে একটা ঠান্ডা হাওয়া যেন বয়ে গেল। দিনের আলোতেও জায়গাটা যেন তার নিজস্ব একটা অন্ধকার লুকিয়ে রেখেছে। ভবতোষ মাস্টারের বিজ্ঞানের অহংকার সেই রাতেই ওই বাঁশবাগানের পুরনো করই গাছের নিচে চিরকালের জন্য চাপা পড়ে গিয়েছিল। আর কোনোদিন তিনি ভুল করেও বিজ্ঞানের যুক্তি দিয়ে বাঁশবাগানের কান্নার ব্যাখ্যা খুঁজতে যাননি।